আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আন্তর্জাতিক পরিক্রমা। শুরুতেই থাকছে শিরোনাম। পুতিন ট্রাম্পকে দিলেন ভয়ঙ্কর পারমাণবিক হুঁশিয়ারি। কেন হঠাৎ এমন হুমকি? এক ক্লিকে কাঁপছে পৃথিবী। রাশিয়া আমেরিকার গোপন যুদ্ধ। ইউক্রেনকে নিয়ে কেন এত টানাপোড়েন? চুপিসারে নিউক্লিয়াস ঘাঁটিতে পুতিন, যে দৃশ্য দেখে আঁতকে উঠল আমেরিকা। ইউক্রেন কি ভুল পথে হাঁটছে? জেলেনস্কির এক ভুল সিদ্ধান্তে বিপদ আসছে। এবং আমেরিকার ঐতিহাসিক ভুল, চীনকে শক্তিশালী করতে গিয়ে যে ফাঁদে পড়ল পশ্চিমা বিশ্ব। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আপনাদের সঙ্গে থাকছি আমি শরীফুল ইসলাম। যাচ্ছি পুরো খবরে। রাশিয়া এবং আমেরিকার মধ্যে সম্পর্কের টানাপোড়েনে বর্তমানে এক নতুন মোড় নিয়েছে, যা সারা বিশ্বের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইউক্রেন একটি আমেরিকান মালিকানাধীন স্থাপনায় রাশিয়ার হামলার পর এই উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। যদিও এই হামলায় কেউ নিহত হয়নি, কিন্তু 15 জন আহত হয়েছেন, যা দুই পরাশক্তির মধ্যে শীতল সম্পর্কের আরও শীতল করে তুলেছে। এই হামলার পর থেকেই আন্তর্জাতিক মহলে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। রাশিয়া এবং আমেরিকা এই সংঘাতে বিশ্বকে কোন দিকে নিয়ে যাচ্ছে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। এই উত্তেজনার মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে একটি কঠিন বার্তা দিয়েছেন। এই বার্তাটি এসেছে ইউক্রেন কর্তৃক ক্রেমলিন হামলা এবং রাশিয়ার যুদ্ধাস্ত্র ধ্বংসের প্রতিশোধ হিসেবে। ইউক্রেনে এই পদক্ষেপ মস্কোর জন্য এক বড় ধাক্কা ছিল। পুতিনের এই হুমকি এমন এক সময়ে এলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা ইউক্রেনকে আরও বেশি সামরিক সহায়তা দিচ্ছে। এই পরিস্থিতি দুই দেশের মধ্যকার সম্পর্ককে এক চরম সংকটের দিকে ঠেলে দিয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। পুতিনের এই হুমকির পেছনে আরেকটি কারণ হলো যুক্তরাষ্ট্র ক্রমাগত পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে আলোচনার জন্য চাপ দিচ্ছে, কিন্তু পুতিন এ ধরনের কোনো বৈঠকে বসতে নারাজ। তার এই অনীহার পেছনে রয়েছে রাশিয়ার দীর্ঘদিনের কৌশলগত এবং রাজনৈতিক অবস্থান। তিনি মনে করেন ইউক্রেনের সাথে শান্তির আলোচনা তখনই সম্ভব যখন ইউক্রেন রাশিয়ার শর্ত মেনে আত্মসমর্পণ করবে। এই প্রেক্ষাপটে পুতিনের পারমাণবিক হুঁশিয়ারি কেবল ট্রাম্পের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। এটি একটি ইঙ্গিত যে রাশিয়া তার লক্ষ্য অর্জনে যে কোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত। সম্প্রতি পুতিন রাশিয়া ফেডারেল নিউক্লিয়ার সেন্টারে সফর করেছেন। এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই প্রথম সোভিয়েত অ্যাটমিক এবং হাইড্রোজেন বোমা তৈরি হয়েছিল। পুতিনের এই সফর ছিল আমেরিকার প্রতি এক স্পষ্ট হুমকি। তিনি এই সফরের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ক্ষমতা প্রদর্শন করতে পিছপা হবে না। একই সময়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন যে যতক্ষণ পর্যন্ত ইউক্রেন আত্মসমর্পণ না করে, পুতিন জেলেনস্কির সাথে কোনো ধরনের বৈঠকে বসবেন না। তিনি আমেরিকার শান্তিপূর্ণভাবে যুদ্ধ শেষ করার চেষ্টাকেও প্রত্যাখ্যান করেছেন। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পও তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন রাশিয়ার কর্তৃক আমেরিকান স্থাপনায় হামলার বিষয়টি তিনি সমর্থন করেন না। ট্রাম্প আরও বলেন যে তিনি আগামী 2 সপ্তাহের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে প্রাক্তন জেনারেল বেন হজেস মনে করেন যে ট্রাম্পের এই পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা নেই। তিনি মনে করেন ট্রাম্প এই যুদ্ধের পেছনে সাংস্কৃতিক ইতিহাস এবং ভৌগোলিক প্রেক্ষাপট সঠিকভাবে বুঝতে পারেনি। এটি একটি জটিল পরিস্থিতি, যা শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা সম্ভব নয়। যুদ্ধক্ষেত্রে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের রাশিয়া তেলের পাইপলাইনগুলোতে হামলা চালিয়ে তাদের রাজস্ব আয়ে আঘাত হানছে, যা রাশিয়া যুদ্ধের পরিচালনার জন্য ব্যবহার করে। তারা রাশিয়ার উনেচা অয়েল স্টেশন এবং ডোজবা পাইপলাইনগুলোকে টার্গেট করছে। ইউক্রেনের এই কৌশল রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্য করা হয়েছে। এই ধরনের হামলা সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। ইউক্রেন তার সার্বভৌমত্ব রক্ষার জন্য মরিয়া হয়ে এমন পদক্ষেপ নিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার নিরাপত্তা চাওয়ার বিষয়টিতে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন রাশিয়া নিজেই ইউক্রেনে আক্রমণ করেছেন, তাই রাশিয়ার নিরাপত্তার প্রয়োজন নেই। তিনি বিশ্বাস করেন না যে কেউ রাশিয়াকে হুমকি দিচ্ছে। জেলেনস্কির এই বক্তব্য রাশিয়ার দাবির বিপরীতে একটি শক্তিশালী যুক্তি। তার কথাই স্পষ্ট যে ইউক্রেন রাশিয়ার আক্রমণকে কোনোভাবেই মেনে নেবে না। এই বিতর্কে দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও জটিল করে তুলছে এবং শান্তির আলোচনার পথকে কঠিন করে তুলছে।
সামগ্রিকভাবে ইউক্রেন যুদ্ধ শুধু ইউক্রেনের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি রাশিয়া এবং আমেরিকার মধ্যকার এক বিস্তৃত সংঘাতের অংশ। দুই দেশের মধ্যকার কৌশলগত প্রতিযোগিতা এবং ক্ষমতার ভারসাম্য এই যুদ্ধের মূল চালিকা শক্তি। পুতিনের পারমাণবিক হুমকি, ট্রাম্পের প্রতিক্রিয়া এবং ইউক্রেনের পাল্টা হামলা, এ সবই একটি বৃহত্তর সংঘাতের ইঙ্গিত দেয়। এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের এক বড় চ্যালেঞ্জ। আগামী দিনগুলোতে এই সংঘাত কোন দিকে মোড় নেয় তা বিশ্ববাসীর জন্য গভীর আগ্রহের বিষয়। আজ আমরা জানাবো আমেরিকার সেই ঐতিহাসিক ভুলের গল্প যা চীনকে করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। 1970-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফর করেছিলেন। তখনকার ধারণা ছিল অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা গেলে পারস্পরিক সুবিধা মিলবে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে। পশ্চিমারা ভেবেছিল একটি সমৃদ্ধ চীন উদার আন্তর্জাতিক ব্যবস্থাকে সঙ্গে স্বাভাবিকভাবেই মিশে যাবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক জন মিয়ার মাইশান তখন সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, অর্থনৈতিক অন্তর্নির্ভরতা দেশগুলো কৌশলগত ঝুঁকিতে ফেলতে পারে। তার মতে যে কোনো উদীয়মান শক্তি একদিন না একদিন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবেই। তখন হয়তো পশ্চিমারা তার সতর্কতাকে গুরুত্ব দেয়নি, কিন্তু আজ দেখা যাচ্ছে সেই আশঙ্কাই সত্য হয়েছে। চীন এখন আর শুধু একটি অর্থনৈতিক শক্তি নয়, রাশিয়ার সঙ্গে জোট বেঁধে পশ্চিমা নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী। এক সময় যাকে অর্থনৈতিক সহযোগিতা মনে করা হয়েছিল, সেটাই আজ পশ্চিমাদের জন্য হয়ে উঠেছে কৌশলগত ঝুঁকি। বলা চলে আমেরিকার ভুল অনুমানের ফলেই চীন আজ এই শক্তিধর অবস্থায় এসেছে। 1976 সালে চীনের কিংবদন্তি নেতা মাও সে তুং মারা গেলে দেশটির তখনও দরিদ্র ও কৃষিভিত্তিক ছিল। সাংস্কৃতিক বিপ্লবের বিশৃঙ্খলা সমাজ জুড়ে দৃশ্যমান ছিল। মাওয়ের স্ত্রীর নেতৃত্বাধীন 4 জনের দল দেশকে আরও সংকটে ফেলেছিল। পরে তাদের ক্ষমতাচ্যুত করা হয়, আর সেখানেই আসে মোড় ঘুরানো পরিবর্তন। দেন জিয়াওপিং মুক্তি পেয়ে নেতৃত্বে আসেন এবং চীনের আধুনিকায়নের রূপরেখা তৈরি করেন। দেন জিয়াওপিংয়ের নেতৃত্বে চীন মাওবাদী কঠোরতা থেকে সরে এসে বাস্তব অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটে। তার বিখ্যাত দর্শন ছিল পাথর ছুঁড়ে নদী পার হতে হবে, অর্থাৎ ধীরে ধীরে পরীক্ষামূলকভাবে এগুলো। তিনি পশ্চিমের জন্য চীনের দরজা খুলে দেন, বিদেশি বিনিয়োগকে স্বাগত জানান এবং রাষ্ট্র নিয়ন্ত্রণ অর্থনীতি থেকে বেরিয়ে বাজার ভিত্তিক নতুন মডেল তৈরি করেন। পশ্চিমাদের কাছে চীনের বিশাল শ্রম বাজার ছিল বড় সুযোগ। সস্তা শ্রম ও বিশাল জনসংখ্যার কারণে বহু আন্তর্জাতিক কোম্পানি তাদের কারখানা সরিয়ে নেয় চীনে। কোটি কোটি ডলারের বিনিয়োগ ঢুকে যায় দেশটিতে। এভাবেই চীন দ্রুত অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে শুরু করে। ড্যাং বলতেন, ধনী হওয়া গৌরবের। এ ধারণা বদলে দিয়েছিল সাধারণ চীনা মানুষের মানসিকতা। এই সময়টা পশ্চিমারা সোভিয়েত ইউনিয়নের দিকে বেশি মনোযোগ দিয়েছিল। শীতল যুদ্ধের উত্তেজনা তারা চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করে মূলত সোভিয়েতকে ভারসাম্যে আনার চেষ্টা করেছিল। কিন্তু 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব এককভাবে আমেরিকার দখলে চলে যায়। তখন পশ্চিমারা ভেবেছিল অর্থনৈতিক সমৃদ্ধ আসলেই চীন স্বাভাবিকভাবে গণতন্ত্র গ্রহণ করবে। কিসিঞ্জার ও বেনেস্কির মতে মার্কিন কূটনীতিকরা বিশ্বাস করতেন একটি ধনী চীন পশ্চিমের সঙ্গে মিশে যাবে। এমনকি তারা আশা করেছিলেন চীন রাশিয়ার পুনরুত্থান ঠেকাতেও সাহায্য করবে। কিন্তু জন মিয়ার সাইমার বলেছিলেন এটা ভয়ঙ্কর ভুল ধারণা। চীন একদিন এই শক্তি ব্যবহার করবে পশ্চিমের বিরুদ্ধেই। আজ বাস্তবতা প্রমাণ করেছে মিয়ার মাইশাইরই সঠিক ছিলেন। চীন গণতন্ত্র গ্রহণ করেনি, বরং অর্থনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে কৃতিত্ববাদী শাসকের আরও শক্তিশালী করেছে, সামরিক ক্ষমতা বৃদ্ধি করেছে এবং বৈশ্বিক প্রভাব বিস্তার করেছে। একসময় যে অর্থনৈতিক অন্তর্নির্ভরতা শান্তির প্রতীক হিসেবে ধরা হয়েছিল, আজ সেটাই পরিণত হয়েছে পশ্চিমাদের জন্য কৌশলগত ঝুঁকিতে। ফলে ভূ রাজনীতির মানচিত্রও বদলে গেছে। চীন ও রাশিয়ার নতুন অক্ষ গড়ে উঠেছে। তারা এখন পশ্চিমা নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। অর্থনৈতিক ও সামরিক সহযোগিতায় তাদের আরও শক্তিশালী করেছে। বলা যায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা যে ভুল করে ভেবেছিল সমৃদ্ধ চীন মানেই গণতান্ত্রিক চীন, সেই ভুলের ফলেই এখনকার বিশ্ব রাজনীতিতে পালাবদল। চীনের সামরিক বাহিনীতে নতুন চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক চালু করেছে।
প্রথমবারের মতো চীনের রাস্তায় দেখা গেছে 40 টনের বেশি ওজনের এই মিডিয়াম ক্যাটাগরির ট্যাঙ্ক। এটি চীনের মিলিটারি শক্তিকে এক নতুন মাত্রায় পৌঁছে দিচ্ছে। চলমান সময়ে দেশের বহরে থাকা হাজার হাজার লাইট ও মিডিয়াম ট্যাঙ্কে এই নতুন ট্যাঙ্ক দ্বারা প্রতিস্থাপন করা হবে। বিশ্বের মধ্যে চীন তৃতীয় দেশ হিসেবে এই ধরনের চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক সার্ভিস এনেছে। এর আগে রাশিয়া তাদের T-14 এবং উত্তর কোরিয়া একই ধরনের ভার্সন লোকালি উৎপাদন করে সার্ভিস এনেছে। চীনের এই পদক্ষেপ প্রতিপন্ন করছে তারা এখন মিলিটারি শক্তিতে শীর্ষস্থানে থাকার পরিকল্পনা করছে। চীনের নতুন ট্যাঙ্কটি ওজন 40 টনের বেশি এবং এটি মিডিয়াম ক্যাটাগরির হলেও আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। এতে রয়েছে উন্নত ব্যালিস্টিক প্রতিরক্ষা, আধুনিক কমান্ড ও কন্ট্রোল সিস্টেম এবং দ্রুতগতির অগ্নেয়াস্ত্র। এর ফলে চীনের মিলিটারি বাহিনীর দ্রুত এবং আরও কার্যকরভাবে মাঠে ট্যাঙ্ক অপারেশন চালাতে পারবে। ভবিষ্যতে চীনের হাজার হাজার লাইট ও মিডিয়াম ট্যাঙ্ক এই নতুন চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক প্রতিস্থাপিত হবে। এটি শুধু চীনের সামরিক বহরের আধুনিকরণ করবে না, বরং দেশের প্রতিরক্ষা সক্ষমতাকেও নতুন মাত্রা দেবে। বিশ্লেষকদের মতে চীনের এই পদক্ষেপ আন্তর্জাতিক সামরিক শক্তির ভারসাম্যের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশ্বের অন্যান্য দেশও চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক উৎপাদনে কাজ করছে। জার্মানি, ফ্রান্স, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি উন্নয়নে ব্যস্ত। তবে চীনের নতুন ট্যাঙ্ক ইতিমধ্যে প্রমাণ করেছে তারা এই ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয়দের সঙ্গে তাল মিলাতে সক্ষম। চীনের নতুন ট্যাঙ্কের কৌশলগত গুরুত্বও রয়েছে। আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে এটি দ্রুত, মোবাইল, শক্তিশালী এবং টেকসই। বিশ্লেষকরা মনে করছেন চীনের এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক সামরিক ভারসাম্যের উপর বড় প্রভাব ফেলবে। চীনের সামরিক বাহিনী আশা করছে নতুন চতুর্থ প্রজন্মের ট্যাঙ্কগুলো মাধ্যমে তারা তাদের সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে পারবে। তৃতীয় দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য চীনকে এই আধুনিকরণের পথ নেওয়া জরুরি বলে মনে করা হচ্ছে। এই নতুন ট্যাঙ্কের মাধ্যমে চীন শুধুমাত্র প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি করছে না, বরং আন্তর্জাতিক সামরিক কৌশলে তাদের অবস্থানও দৃঢ় করছে। ট্যাঙ্কের আধুনিক সেন্সর, কমিউনিকেশন এবং অগ্নেয়াস্ত্র প্রযুক্তির চীনের জন্য এক বড় সুবিধা। বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন চীনের এই পদক্ষেপ আঞ্চলিক শক্তির ভারসাম্যকে পরিবর্তন করতে পারে। এছাড়া আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্রে চীনের অবস্থানকে আরও শক্তিশালী করবে। চীনের প্রতিরক্ষা খাতে এই উন্নয়ন তাদের প্রতিযোগীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। চীনের নতুন চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। এটি চীনের সামরিক বাহিনীর অপারেশন ক্ষমতা, গতিশীলতা এবং আধুনিক যুদ্ধ কৌশলে উন্নতি করবে। সমগ্র মিলিটারি বিশ্লেষকরা একমত চীনের এই পদক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক সামরিক মানচিত্রে বড় পরিবর্তন আনতে পারে। রাশিয়া ও উত্তর কোরিয়ার পর চীন এই প্রযুক্তি নিয়ে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। চীনের নতুন ট্যাঙ্ক ভবিষ্যতে যুদ্ধের দিক পরিবর্তন করতে সক্ষম। এই প্রযুক্তির মাধ্যমে চীন আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রতিরক্ষার কৌশলে আরও শক্তিশালী অবস্থায় পৌঁছাবে। চীনের এই আধুনিকরণ শুধু সেনাবাহিনীকে শক্তিশালী করছে না, বরং দেশের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় পদক্ষেপ। বিশ্লেষকরা মনে করছেন আগামী কয়েক বছরে এই ট্যাঙ্কগুলো চীনের প্রতিরক্ষা নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দর্শক, আজকের আন্তর্জাতিক পরিক্রমা শেষ করছি এখানেই। ধন্যবাদ।